পিবি রেশিও নিয়ে উদ্বেগের প্রয়োজন নেই, বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান। এই খবরে কিন্তু বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। আজ জানাবো বাজারের বেশ কিছু খবর, কিছু শেয়ার সংক্রান্ত তথ্য। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 55 পয়েন্ট বেড়ে 5,839 পয়েন্টে অবস্থান করেছে। আর ডিএসএস ইন্ডেক্স সরিয়া সূচক যেটা 1,188 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 15 পয়েন্ট বেড়ে 2,201 পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ বাজারে যে ভালো কোম্পানির দিকে ঝোঁকার প্রবণতা সেটা কিন্তু ডিএস30 ইন্ডেক্স থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীরা এখন আস্তে আস্তে কারসাজি চক্রের ফাঁদ থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। এক শ্রেণীর বিনিয়োগকারী কিন্তু কারসাজির ফাঁদেই রয়েছেন। তাদের কারসাজিকারকরা দেখেছি যে একটা বাজে কমেন্টস করলে তাদের যেই গেমলিং আইটেম গুলা নিয়ে আমরা কথা বলি সেটার এগনিস্টে সাধারণ বিনিয়োগকারীরাও প্রলুব্ধ করছেন। সুতরাং এসব ফাঁদ থেকে খুব সাবধানে থাকবেন। আজ 299টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 53টির এবং 39টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। অন্যদিকে আজ লেনদেনের পরিমাণ কিছুটা কম হয়েছে 872 কোটি টাকার, যেখানে আগের কার্যদিবসের পতনের বাজারও 780 কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে এর আগে কিন্তু 1000 কোটি টাকার উপরেও লেনদেন হয়েছে, 1200, 1300 কোটি টাকার ঘরেও লেনদেনের পরিমাণ গিয়েছিল। লেনদেন কমার কারণ হিসেবে বলছেন যে এখন আবার কয়েকদিন হয়তো অবজারভেশনে রয়েছেন কিছু বিনিয়োগকারী। অনেকেই আছেন যে আবার ভালো শেয়ার কিনে বসে আছেন, সুযোগের অপেক্ষায় রয়েছেন, আরেকটু বাড়লেই তারা বিক্রি করবেন। অন্যদিকে আজ বেডবিসি, ওয়ালটন হাইটেক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রুবিয়া জিয়াটা, পাওয়ার গ্রিড, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক এবং আইপিডিসি ছিল যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর মধ্যে। আমরা এই তথ্যগুলো এই কারণেই জানিয়ে থাকি কারণ সবাই কিন্তু আমার স্টক থেকে দেখে নিতে পারেন, কিন্তু আমরা আলোচনা করি এই জন্যই যেই কোম্পানিগুলোর পিছনে যে কিছু খবর থাকে সেই খবরগুলো জানানোই মূলত আমাদের উদ্দেশ্য। ব্রিটিশ আমেরিকান টোবাকোর যেমন দ্বিতীয় প্রান্তিকের আয় বাড়ার খবরে কিন্তু এই প্রতিষ্ঠানটিকে ঘিরে আবার নতুন করে আলোচনায় এসেছে। এর আগে কিন্তু সমাপ্ত অর্থ বছরে 10 টাকা 81 পয়সা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল এবং গত দুই প্রান্তিকে পজিটিভ ছিল, তবে মুনাফার পরিমাণ তাদের কমে ছিল। সেই খবরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে চলে গিয়েছিল এবং এই শেয়ারটির দর কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। সেখান থেকে কিন্তু আজ 234 টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ গত দেখেন এক মাসে 8% দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। এরপরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের কিন্তু খুব একই রকম খবর। তাদের কিন্তু তৃতীয় প্রান্তিকে দেখেন প্রথম প্রান্তিকের প্রায় দ্বিগুণ মুনাফা করেছে এই খবরটিকে কেন্দ্র করেও, এবং এই শেয়ারটির দর অনেকটাই কমে গিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসছে কোম্পানিটি। ঠিক সেম ভাবেই বলা যায় যে ডাচ বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, রবিয়া জিয়াটা, পাওয়ার গ্রিড, বিএসআরএম স্টিল, সিটি ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোর গত যে কয়েকদিনের পতনে অনেকটাই দর কমে গিয়েছিল। তার ফলে কিন্তু এই মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর যদি দেখি খাতওয়ারি লেনদেনে সবগুলো খাতই দেখেন পজিটিভ মুভমেন্টে ছিল। তার ভিতরে অবশ্য সবচেয়ে বেশি যে গ্রিন সিগন্যাল যে খাতগুলো সেগুলো হলো আমরা বলছি যে ইঞ্জিনিয়ারিং খাত, তারপর মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু বড় ধরনের একটা ঝোঁক ছিল। আজ ফিনান্সিয়াল ইনস্টিটিউটেও দেখেন ঝোঁক বেশি ছিল। তারপরে ফুড এন্ড অ্যালাইড এই খাতগুলো এবং ব্যাংকের দিকেও কিন্তু নতুন করে দর বাড়ার পরিমাণে বেশি ছিল কোম্পানিগুলোর। ফার্মাসিউটিক্যালস খাত মূলত এই 5-6টি খাতকে কেন্দ্র করেই কিন্তু আজ বাজারে উত্থান ঘটেছে। এবং আজ আমরা আরেকটি খবর দেখি যে 256 কোটি টাকার ক্ষতির অভিযোগ, সাকিবদের মামলার তদন্ত প্রতিবেদন 23 সেপ্টেম্বর। শেয়ার বাজারে কথিত কারসাজি, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার কিন্তু ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ
শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। এর সাথে অবশ্য যে কারসাজিকারক হিরু ও জড়িত রয়েছে এবং তার বিরুদ্ধেও এই প্রতিবেদন দাখিল করা হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি নিয়ে আমরা আলোচনা করব মূলত পিবিএ রেশিও নিয়ে। পিবিএ রেশিও নিয়ে কিন্তু আতঙ্কের ফলে কিন্তু গত বেশ কয়েকদিন অস্থিরতা ছিল। সেই অস্থিরতার ফলে এই সম্প্রতি এই মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালায় পরিবর্তনের প্রস্তাব প্রকাশের পর শেয়ার বাজারে পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে বীমা খাতের কোম্পানিগুলো মার্জিন ঋণের সুবিধা হারাতে পারে এমন আশঙ্কা কথা ছড়িয়ে পড়ে বাজারে। এই খাতের বেশিরভাগ শেয়ারের দাম যার ফলে কমে যায়। তবে বিনিয়োগকারীদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। সম্প্রতি জনপ্রিয় একটা অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেয়ার বিজনেসের পাঠকদের জন্য আমরা সেই রিপোর্টটি তুলে ধরেছি। বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে একটি খসড়া প্রস্তাব। এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তাই খসড়া দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন। মূলত এই কারণেই বাজার কিন্তু আবার পজিটিভ মুভমেন্টের দিকে ঘুরেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। মাসুদ দের ভাষায় অর্থাৎ বিএসসিসির চেয়ারম্যান মাসুদ খানের ভাষায় নতুন কোনো নিয়ম সামনে এলে শুরুতে অনেকেই সেটি পুরোপুরি বুঝতে পারেন না। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা পি রেশিও বা ব্যবহার করে আসায় এটি সবার কাছে পরিচিত, কিন্তু পিবি রেশিও নতুন হওয়ার অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অথচ বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে এই সূচক বহুল ব্যবহৃত একটি আন্তর্জাতিক মানদণ্ড। তিনি আরো জানান যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হচ্ছে। আলোচনা শেষে যে বিধিমালা চূড়ান্ত হবে সেখানে প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে, অর্থাৎ বর্তমান খসড়াই শেষ সিদ্ধান্ত এমনটি ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। সহজভাবে পিবি রেশিও কি? ধরুন একটি কোম্পানির সব সম্পদ বিক্রি করে সব ঋণ পরিশোধ করার পর শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য দাঁড়ায় 100 টাকা। এটি বই মূল্য বা বুক ভ্যালু। এটি হলো মূলত এই পিবি রেশিও। এখন যদি বাজারে সেই শেয়ার 100 টাকায় বিক্রি হয় তাহলে পিবি রেশিও হবে 1। যদি একই শেয়ার 200 টাকায় বিক্রি হয় তাহলে পিবি রেশিও হবে 2। আর যদি 300 টাকায় লেনদেন হয় তাহলে পিবি রেশিও হবে 3। অর্থাৎ বাজার দর বই মূল্যের কত গুণ সেটি পিবি রেশিও দিয়ে বোঝানো হয়। খসড়া প্রস্তাবে কি বলা হয়েছে? মার্জিন বিধিমালায় খসড়া সংশোধনীতে বিএসসিসির প্রস্তাব করেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগের পি বা রেশিও পরিবর্তে পিবি রেশিও বিবেচনা করা হবে। অর্থাৎ ঝুঁকির যে ফ্যাক্টরটা সেটা কিন্তু একই থাকছে, শুধু এটা বুক ভ্যালুতে নির্ধারিত হবে। সুতরাং এখানে আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পিবি রেশিও 3 এর বেশি স্থলে ওই প্রতিষ্ঠানের শেয়ার মার্জিন ঋণ দেওয়া যাবে না। অন্যদিকে বীমা কোম্পানির পিবি রেশিও 1 এর বেশি হলে সেই শেয়ারে মার্জিন সুবিধা দেওয়া হবে না। এই দুই খাতের জন্য ভিন্ন সীমা নির্ধারণ করায় বাজারে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে। সহজভাবে বললে, যদি কোনো কোম্পানির বই মূল্য 100 টাকা হয় এবং বাজারে তার শেয়ারের 110 টাকায় লেনদেন হয় তাহলে পিবি রেশিও হবে 1:1। খসড়া অনুযায়ী তখন সেই শেয়ার মার্জিন ঋণের আওতার বাইরে চলে যেতে পারে। কিন্তু একই পরিস্থিতিতে কোনো ব্যাংকের শেয়ার 280 বা 300 টাকা পর্যন্ত থাকলে নির্ধারিত সীমার মধ্যে থাকায় মার্জিন সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। সুতরাং এটা কিন্তু বুঝে নিতে হবে যে এটা বিনিয়োগকারীদের ভালোর জন্যই এই পিবি রেশিওটা করা হচ্ছে, কারণ মার্কেট ভ্যালু এবং কোম্পানির যেমন ব্যাংকের উপর যতটা নির্ভর করা যায়, বীমা খাতের কোম্পানিগুলোর উপর অতটা নির্ভর করা যায় না। সব দিক মিলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের জন্য মূলত পজিটিভই। তবে এক শ্রেণীর বিনিয়োগকারী আছেন এবং একটি চক্র আছেন যারা বাজার, এটা শুধু বাংলাদেশের বাজারে না, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, যে আপনার নেগেটিভ কথা বাজারে ছড়িয়ে দিয়ে তারা দাম কমিয়ে তারপর শেয়ার সংগ্রহ করে এবং সেই সব জায়গায় থাকবে। সুতরাং এই ব্যাপারে কিন্তু গুজবে কান দিয়ে ভালো শেয়ারও বিক্রি করা যাবে না, ধরে রাখতে হবে। আর সবসময় সচেতন থাকতে হবে এই সব খবরের পিছনে।
সবার জন্য শুভকামনা। আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিয়ে আমাদের আরো এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ।